সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি ফ্রন্টলাইন দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিশ্লেষক, এম হুমায়ুন কবির, কূটনীতিক এবং সাবেক রাষ্ট্রদূত। দুজনকে স্বাগত জানাচ্ছি। আজকে বিষয়টা কি নির্ধারণ করব এটা নিয়ে শুরুতেই আমি একটা ভাবনার মধ্যে ছিলাম যে আসলে দুইজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যারা বিশ্লেষক তাদের সামনে কি আলোচনা করতে পারি। যাই হোক, শেষ পর্যন্ত ট্রাম্প আর মোদির বৈঠকটা যেহেতু বাংলাদেশের সাথে রিলেটেড কিছুটা, সেই কারণে এটা হতে পারে। সাহেব ভাই, আপনি জানেন, আপনাদের শুরু করি যে ট্রাম্প এবং মোদির মধ্যে যে বৈঠকটা হয়ে গেল, সেই বৈঠকের পরে এক সংবাদ সম্মেলনে কিছু খবরাখবর আমরা জানতে পেরেছি, কি হয়েছে না হয়েছে সেটা তো আপনি জানেন ভালো করে। তো ওই বৈঠককে ঘিরে কিন্তু একটা বেশ নিঃশব্দ উত্তেজনা ছিল। ঢাকায় ছিল, দিল্লিতে ছিল, আরও অনেক জায়গাতে ছিল, কিন্তু শেষ পর্যন্ত অনেকটা এটা ওই রকম কিছু ঘটেনি। এবং আপনাকে যদি আমি বলি যে আপনি পুরো বিষয়টাকে কীভাবে দেখেন, তাহলে নিশ্চয়ই আপনি আমাদের জন্য একটা চমৎকার বিশ্লেষণ হাজির করবেন, এটাই আমার বিশ্বাস। বলেন। ধন্যবাদ। আমারও একটা আশঙ্কা ছিল প্রথমে যে ট্রাম্প তো একেবারে অনেকাংশে আনপ্রেডিক্টেবল এবং মোদি যথেষ্ট উদ্দেশ্য প্রণোদিত হয়েই গিয়েছে। যদিও শুনলাম যে এই আমেরিকার ট্রিপটাই কিন্তু ইন্ডিয়ান কূটনীতিবিদদের উপর যাদের এক্সপার্টিস, তারা কিন্তু খুব বেশি এনকারেজ করেনি যে এই সময়টা, টাইমিংটা, যখন জানে ট্রাম্প যে ইন্ডিয়ানদেরকে ওইভাবে ডিপোর্ট করা হচ্ছে খুবই হিউমিলিয়েটিং ওয়েতে। তারপর এখন ট্রাম্প ওয়াজ ইন এ মুড, যেটা খুব একটা ইন্ডিয়ার ফেভারে ছিল না যে বড় রকমের ট্যারিফ ইম্পোজ করবে। কিন্তু তারপরও যখন মোদি গেল, আমার চিন্তাধারা ছিল এরকম যে হি হ্যাড এ স্পেসিফিক পার্সোনাল একটা ফিক্সেশন, ব্যক্তিগতভাবে ট্রাম্পকে এমন একটা ইনফ্লুয়েন্স করা যাতে ট্রাম্প নিশ্চিত হয় যে বাইডেনের প্রতি যতটুকু আস্থা দেখিয়েছে সেটাকে যেন সিরিয়াসলি না নেয় ট্রাম্প। মানে একটা পার্সোনালিটি বেসড, ব্যক্তিগত যে একটা ইকুয়েশন গড়ে তোলা। তো তাৎপর্যপূর্ণ ছিল এই এনডিটিভিতে শুনেছিলাম যে ওই বাইরে যে বাংলাদেশি প্রো আওয়ামী ক্রাউড, তারা মোদি ওয়েলকাম করছিল, ওদেরকেও নাকি ভারতীয় কূটনীতিকরা চাচ্ছিল যে ভেতরে প্রবেশ করুক, তাদেরকে দিয়েই বলাবে। সেটা সম্ভব হয়নি, আমেরিকান অফিসিয়ালসরা রাজি হয়নি। তো শেষ পর্যন্ত যখন জার্নালিস্টে শিখিয়ে দেওয়া হলো একটুখানি লিডিং কোর্সে, এটা একদম জার্নালিজমের এথিক্সেও পড়ে না। এবং আমার কাছে খুব অবাক লাগলো যে ভদ্রলোক যে এখানে বসেছে, তাদের এইভাবেই প্রথমে করা, যে প্রশ্নটা এমনভাবে অ্যাকিউজিং টোনে করা যে তারা আপনাদের ওই ডিপ স্টেট। এটা আমার মনে হয় ট্রাম্প কেন, যে কোনো প্রেসিডেন্টের জন্যই একটা খুব বিব্রতকর, মোটেও সুখকর না এটা। এবং যথাযথ ট্রাম্প ওয়াজ ভেরি প্যাট্রিয়টিক এবং সে এটা আমেরিকাকেই ইনসাল্ট করার মতো দেখেছে। প্রথমেই তার টোনটা ডিসইন্টারেস্টেড মনে হলো, যার ফলে উত্তরটা এমন যে 100 বছরের বেশি সময় ধরে আপনারা করছেন। এটাই আমার কাছে খুব একটু পিকুলিয়ার মনে হলো যে কি মিন হিস্ট্রি, ডিড হি মিন ব্রাহ্মণিক ডমিনেশন অফ বাংলাদেশি মুসলিমস, ডিড হি মিন দ্যাট ইন্ডিয়ানসরা তো এখানে আপার হ্যান্ড ইম্পোজ করে আসছে, ইন্ডিয়ান ইম্পেরিয়াল পাওয়ার, এটাকে কি মিন করলো নাকি সে বললো? তবে আমি একটা জিনিস বুঝি যে ট্রাম্প বললো যে আমি আর কি উত্তর দেবো, আপনার কাছেই ছেড়ে দিচ্ছি। এখন ইন্ডিয়ানসরা খুব কনভিনিয়েন্টলি এটাকে দেখলো এমনভাবে যে ভারতের হাতে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দিচ্ছে। ইন্ডিয়ান মিডিয়া তো এখন ওইভাবেই দেখাচ্ছে। তবে ইন্টারেস্টিংলি মোদি কিন্তু বিষয়টা নিয়ে আর একটা কথাও বলে নাই। ক্রিমিয়ার কথা বলছে, মিডল ইস্টের কথা বলছে, তারপর ভারতে ফিরে আসার পরেও খুব একটা উচ্ছ্বাস নাই। এর প্রভাবটা হয়তো পড়ার কথা ছিল জয়শঙ্করের উপরে। আমার কাছে মনে হয়েছে যে জয়শঙ্কর ঠিক ওইখান থেকে ওই যে মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যে তার একটা যে ভার্সন দেখলাম, সেই আগেকার মতোই ইউরোপকে আর ওয়েস্টার্ন পাওয়ার্সদেরকে
অ্যাকিউজ করা মানে মোরালাইজ করা যে ভারতের গণতন্ত্র কত মহান, ভারত চারপাশে সবাইকে গণতন্ত্র এনকারেজ করে, আর নিজেও এই সে ভারতে গণতন্ত্র ইলেকশন হয়ে গেল, দিল্লিতে তার দল জিতেছে, আশেপাশে যারা কথা বলছিল তারা বেশ স্কেপটিক্যাল। তো ওদের স্কেপটিসিজমটা আমার কাছে মনে হয়েছে অনেক হায়ার ফিলোসফিক্যাল প্লেন। এই যে অন্যান্য পার্টিসিপেন্ট যারা ছিল, মেয়র অফ ওয়ার্স ছিল, তারপর অন্যরা কিন্তু মোদির এই এই ভদ্রলোক জয়শঙ্কর ঠিক আগেকার ভাষা, ভারত ইউরোপিয়ান কলোনাইজিং পাওয়ার্সগুলো নিজেদের গণতন্ত্র ঠিক রাখে কিন্তু অন্য দেশের বেলায় ডাবল স্ট্যান্ডার্ডে যায়, আমরা কিন্তু তা করি না। এটা আমার কাছে খুবই পিকুলিয়ার মনে হলো কামিং ফ্রম জয়শঙ্কর, কেননা ততদিনে তো ইউএন রিপোর্ট ইজ অলরেডি দেয়ার, এবং যদি কোনো দেশ বাংলাদেশের এই পরিণতির জন্য দায়ী হয়ে থাকে ইট ইজ ইন্ডিয়া। এবং ভদ্রতার জন্য হয়তো কিছু বলেনি, কিন্তু কেউ নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারতো যে আপনারা বাংলাদেশের সাথে কি সত্যি ডেমোক্রেসি এনকারেজ করেছেন গত 15 বছরে? তো করেনি কেউ। যাই হোক, এরপরে আমার মনে হয় যে ওমানে মিটিং হলো, হোয়াট ওয়াজ দেয়ার এ স্পিল ওভার অফ ওয়াশিংটন। অনেকেই কিন্তু চিন্তা করেছে যে হয়তো একটা জয়শঙ্কর বা ইন্ডিয়ান লাইন কি একটু অ্যাগ্রেসিভ হবে, কিন্তু আমার ধারণা ইন্ডিয়ান মিডিয়া কিন্তু এখন কিছুটা হলেও রেসপন্সিবল অ্যাটিটিউড দেখাচ্ছে। এটা বুঝতে পারছে যে মোদির আমেরিকা ট্রিপটা তাদের আগ্রহ অনুযায়ী মিটেনি, তাদের ইচ্ছা অনুযায়ী সম্ভব হয়ে ওঠেনি। নেগেটিভ ইয়েগুলোই বেশি, ইমপ্লিকেশনসগুলো। হায়েস্ট ট্যারিফ বসানো হয়েছে ইন্ডিয়ার উপরে 29%-এর বেশি, তার উপর একেবারে হিউমিলিয়েটিং ওয়েতে হাত পা বেঁধে থার্ড ফ্লাইটও আসছে। দ্য টাইমিং অফ ইট ওয়াজ এ আই ওপেনার ফর ইন্ডিয়া, যে চোখে আঙ্গুল দিয়ে ইন্ডিয়াকে দেখানো। সো আমার ধারণা যে এই বাংলাদেশের সাথে এখন আমেরিকার একটা আলাদা দৃষ্টিভঙ্গি যে ছিল সেটা সেভাবেই থাকবে। একটা কথা আমেরিকানরা, আমার বন্ধু হুমায়ুনের সাথে আলাপ হচ্ছিল যে আমেরিকানরা বুঝতে পেরেছে যে ইন্ডিয়ার হাতে এই সাবকন্টিনেন্টাল স্টেটসগুলোর ইয়ে তুলে দেওয়াটা ইট রিয়েলি ইজ নট মিনিংফুল ইন আমেরিকান ইন্টারেস্ট। এটা বোধহয় বুঝেছে। অনেক ধন্যবাদ। আপনার কাছে আসছি পরে। কবির ভাই, আপনার কাছে যেটা মানে সাইদুজ্জামান ভাই বললেন, যেটা মানে যে জিনিসটা তারা চেয়েছিল সেটা আসেনি, রেজাল্টটা পাওয়া যায়নি। কারণ আসলে মোদিকে প্রশ্ন করার সাথে সাথে কিন্তু রিয়াকশনটা অন্যরকম ছিল। ট্রু। তো সেই কারণে এখন পরিস্থিতিটা হচ্ছে যে এই পরিপ্রেক্ষিতে এই অবস্থায় ঢাকা, দিল্লি ওয়াশিংটন এই সম্পর্কের একটা মেরুকরণ তো আছেই। নিশ্চয়ই আছে, তো বটেই। তবে আমরা যেটা চাইবো সেটা হচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক একটা ফ্রেমে থাকুক, দিল্লির সাথে দ্বিপাক্ষিকভাবে আমরা সম্পর্ক পরিচালনা করতে আগ্রহী। ওয়াশিংটন ঢাকা সম্পর্কটা সেপারেট থাকুক, সেটি আমাদের অ্যাপ্রোচ। এবং এর মধ্যে কতগুলো কমন বিষয় থাকে, সেই কমন বিষয়গুলো আমরা ডিল করতে পারি। কিন্তু বাংলাদেশের মৌলিক স্বার্থের ব্যাপারে আমি মনে করি আমরা দুইটা সেপারেট ট্র্যাক চালু রাখা এবং এটা পার্সু করা, এটাই আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, এটা আমাদের জন্য মঙ্গলজনক হবে। এর একটু আসি, আমি একটু যোগ করি। আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে বাংলাদেশে এবং এই দক্ষিণ এশিয়াতে সব জায়গাতেই একটা টান উত্তেজনা ছিল যে ট্রাম্প মোদি মিটিংয়ের ফলাফল কি হবে, কারণ এটার একটা প্রতিক্রিয়া হবে কিন্তু, মানে শুধু আমাদের এখানে না, এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটের একটা প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে। এখন সেই জায়গাটায় আমি ওখান থেকে শুরু করি। ট্রাম্প, প্রাইম মিনিস্টার মোদি বা ভারতীয় এস্টাবলিশমেন্টের ধারণা ছিল যে হাউডি মোদি, অর্থাৎ মোদি ট্রাম্প ওয়ান প্রথমবার যখন ছিলেন, মোদির সাথে যে সম্পর্কটা ব্যক্তিগত পর্যায়ে হয়েছিল সেটাকে পুঁজি করে তারা ওইটার উপর বিল্ড আপ করবেন। এবং তাদের প্লেবুকটাও কিন্তু ছিল ওই ফার্স্ট ট্রাম্পের প্রথম আমলের প্লেবুক। কিন্তু ট্রাম্পের ওয়াশিংটন, ট্রাম্প টুতে এসে কিন্তু ওয়াশিংটনের চেহারা বদলে গেছে। ট্রাম্প কিন্তু আর সেই জায়গায় নাই এখন ট্রাম্প এবার এসে অনেক বেশি তিনি আত্মমুখী বা অন্তর্মুখী যদি আমি বলি, এবং সেখানে অন্তর্মুখী না শুধু, অ্যাগ্রেসিভলি অন্তর্মুখী। মানে তিনি
আর কিছু ভাবতে পারছেন না। এবং সেটার নমুনাগুলো যদি বলি, দেখেন তিনি বন্ধু শত্রু বলে কোনো কথা নাই, সকলের উপর ট্যারিফ আরোপ করছেন। তার ন্যাফটা, আগে যেটা ন্যাফটা ছিল, পরে যেটা ইউএস, মেক্সিকো, কানাডা হয়েছে ফ্রি ট্রেড এরিয়া, মেক্সিকো এবং কানাডার উপরে প্রথমেই তিনি আরোপ করে দিয়েছেন 25%। এবং মেক্সিকোর এবং কানাডা থেকে যে পণ্য সামগ্রী আমদানি হয়, এই পণ্য সামগ্রীগুলো ধরেন গাড়ির যন্ত্রাংশ, যদি একটা গাড়ি যদি বলি, অন্তত 15-20 বার কিন্তু এইগুলি বর্ডার ক্রস করে, বিভিন্ন ইকুইপমেন্ট আসা যাওয়া করে, ফিটিং হয় ইত্যাদি। তো এই দুটো দেশকে তিনি প্রথম কিন্তু হিট করেছেন। তার অর্থ হচ্ছে যে ট্রাম্পের কাছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থটাই বড় জিনিস, এর বাইরে অন্যরা সবাই এক। এবং সেই কারণে আপনি লক্ষ্য করবেন যে ইউরোপিয়ান ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য বন্ধুই আমরা বলতে পারি, এবং তারা একই বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়েই তারা থাকে। তাদের উপর ট্যাক্স দিয়েছেন, ট্যারিফ বসিয়েছেন। সারা পৃথিবীর সব দেশের জন্য বলছেন এখন রেসিপ্রোকাল ট্যারিফ, মানে আমি যদি 5% বসাই মার্কিন পণ্যের উপর, তিনিও 5% বসাবেন। তো ফলে এই যে এই মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক তার চিন্তা ভাবনাটা, এবং এর পাশাপাশি আরও একটা বড় জিনিস তিনি করছেন ওয়াশিংটন, এটা আমার ব্যক্তিগত ধারণা বা আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে তিনি এবার তার লিগাসি টাইম, সেকেন্ড টাইম, এরপর প্রেসিডেন্ট হয়তো চেষ্টা থাকতে পারে, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার এই শেষ টাইম উনি বিগ গেম খেলার চেষ্টা করছেন। এবং আপনি লক্ষ্য করেন নির্বাচনকালীন সময়তে চীনকে তিনি 1 নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করেছিলেন, কিন্তু ক্ষমতায় আসবার পরে কিন্তু চীনের উপর তিনি স্লো বা সফট যাচ্ছেন। সম্পর্ক অনেকটা স্বাভাবিক হতে যাচ্ছে। 10% দিয়েছেন মাত্র, ট্যারিফ 10% দিয়েছেন, কিন্তু চীনকে নিয়ে তিনি কটু কথা বলছেন না। আমি আরও একটা বলি যে এই বিগ গেম তিনি কীভাবে চিন্তা করছেন, তার বিগ গেমের অংশ হচ্ছে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা, এবং সেই জন্য রাশিয়ার সাথে তার কথাবার্তা, ইতিমধ্যে পুতিন সাহেবের সাথে তিনি টেলিফোন আলাপ করেছেন। কাজে এটা বন্ধ করতে পারলে তিনি একটা ক্রেডিট নিতে পারবেন যে আমি ইউরোপে যুদ্ধ বন্ধ করলাম। কিন্তু এই যুদ্ধ বন্ধ করতে গেলে তিনি জানেন একা পুতিনকে ম্যানেজ করা তার জন্য কঠিন হতে পারে। সেই কারণে তিনি ওই দিন দাঁড়িয়ে মোদি সাহেবকে পাশে রেখেই কিন্তু বলছেন রাশিয়া, চায়না, ইউএস, এবং বলছেন যে চীনের ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য চীনের সহায়তা আমার দরকার। মোদি তার পাশেই, প্রধানমন্ত্রী মোদি তার পাশেই দাঁড়ানো, এর কথাটার অর্থ কী দাঁড়াচ্ছে। এবং তারপর সেকেন্ড সেন্টেন্স বলছেন ভারতের সাথে চীনের সীমান্ত সমস্যা আছে, আমি জানি, আমি তোমাদেরকে সাহায্য করতে পারি সেখানে। তার অর্থ হচ্ছে ভেরি ক্লিয়ারলি উনি কিন্তু এখন চেষ্টা করছেন যে বৈশ্বিকভাবে যেটা বিগ পাওয়ার পলিটিক্স বলা হয় বা বিগ গেম, ওই জায়গায় তিনি অপারেট করার চেষ্টা করছেন। তো এই গেমে প্রাইম মিনিস্টার মোদি তো পাশেই দাঁড়ানো, উনি তো বলেন না ইন্ডিয়া ওই লিগের খেলোয়াড়। তো কাজেই এই জায়গাটায় আমার ধারণা যে এবারের ওয়াশিংটন মোদি সাহেব ভারতের প্রধানমন্ত্রী যে এজেন্ডা নিয়ে গিয়েছিলেন, সে এজেন্ডা কোনো কাজ করেনি, সুবিধা হয়নি, বরঞ্চ উল্টোটা হয়েছে। যেটা বন্ধু শহীদ বলছিল, এর আগের দিন 116 জনের ভারতীয় ইলিগাল মাইগ্রেন্টকে নিয়ে এসে প্লেন ল্যান্ড করেছে অমৃতসরে। এটা নিয়ে ভারতীয় পার্লামেন্টে আলোচনা হয়েছে। শুধু ল্যান্ড করে নাই, হাতে হাত করা ডান্না বেরিয়ে দিয়ে তাদেরকে নিয়ে এসছে। এরপর দেখেন যেদিন উনি ব্লেয়ার হাউসে, মানে যেখানে অতিথিরা থাকেন সরকারি অতিথিরা, ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ের 3-4 ঘন্টা আগে তিনি ওই রেসিপ্রোকাল ট্যারিফটা ঘোষণা করলেন। কূটনীতিতে এটা আমরা বলি, যদি ওনার ঘোষণা করারও থাকতো, যদি তার অতিথিকে তিনি সম্মান দেখাতেন, তাহলে সেটা পরে তিনি করতে পারতেন। কিন্তু আগে করার অর্থ হচ্ছে আপনি আপনার অতিথিকে নোটিফাই করে দিচ্ছেন যে আমি কিন্তু দিস ইজ হোয়াট আই মিন, এবং তোমার সাথেও কিন্তু আমার এই ফ্রেমের মধ্যেই কথা বলতে হবে। এবং সবশেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনি লক্ষ্য করেন সব কিন্তু ভারতের উপর, গ্যাস, তেল, গ্যাস, বিমান, যুদ্ধ বিমান, টেকনোলজিটাও ভারতের সাথে কোঅপারেশন হয়েছে। সেটা যদি ঠিক মতো যায় ভারত উড বেনিফিট ইভেনচুয়ালি। কিন্তু ভারত কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট কনজারভেটিভ ডোমেস্টিক মার্কেট, ইকোনমিক মার্কেট। এখন তারা কিন্তু ওপেন আপ করতে হবে। এবং এই যে ধরেন বড় বড় ফেসবুক বলেন বা মেটা বলেন, আপনি ইউটিউব বলেন, ওরা কিন্তু অনেক দিন ধরে ভারতের মধ্যে, ভারত সরকারের সাথে চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। এখন এই মার্কেটগুলো ওপেন করতে হবে। সহজ কথা, এই ভিজিটে মার্কিন যুক্তরাষ্ট্র নেট গেইনার, এবং ভারতকে এখন ভারতও গেইন করবে, কিন্তু সেটা ইমিডিয়েটলি না, লং টার্মে গিয়ে হয়তো গেইন করবে যদি কোলাবোরেশনটা ঠিক থাকে। এবং আমি লাস্ট পয়েন্ট যেটা বলবো, আমার ধারণা চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে
এক ধরনের একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু একটা রফা হওয়ার একটা সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অনেক ধন্যবাদ। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যদি মানে তাদের দূরত্ব, যদি সম্পর্কের যে হেরফের ছিল, যে দূরত্ব ছিল, সেই দূরত্বটা যদি কমে আসে তাহলে কি দাঁড়াবে এই অঞ্চলে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে ভারতের সাথে সম্পর্কটা কেমন যাবে চীনের? আমি তো মনে করি এটা খুবই শুভ সংবাদ হবে বাংলাদেশের জন্য। চীনের আর যুক্তরাষ্ট্রের মধ্যে যদি দূরত্ব কমে আসে, আর ভারতের ব্যাপারে আমেরিকা মোদিকে যে মেসেজ দিয়েছে যে ইউ আর অন ইউর ওন, আর আমাদের স্বার্থ তোমাদের স্বার্থ আলাদা, এটাই আমি বুঝি। দিস ইজ অলসো এ ব্লেসিং আমার জন্য, আমার মনে হয়। এখন আমি মনে করি এটাই হচ্ছে সুযোগ, কিন্তু আমাদের ইন্টারনাল ফরেন পলিসি ডিসিশন মেকিংটাকে আমি একটা বড় প্রশ্নবোধক চিহ্ন, যে এত হেসিটেন্ট অ্যাবাউট পুটিং ফোর্থ আওয়ার জিওপলিটিক্যাল রিকোয়ারমেন্টস উইথ চায়না। যেমন আমি সরাসরি চলে যাই, যেটা আমার চিন্তা, যে আমি মনে করি চীনের সাথে বারবার ভারতীয় রিটায়ার্ড জেনারেলসরা যেভাবে থ্রেটেন করছে বাংলাদেশের ব্যাপারে, নর্থ ইস্টে বাংলাদেশ নাকি চিকেন নেক আলাদা করে দিচ্ছি, এই ধরনের অ্যালিগেশনস, চায়নার সাথে আমাদের সিকিউরিটি পার্টনারশিপের ব্যাপারেও ভারতের আপত্তি, মানে পুরা ব্যাপারটা হচ্ছে যে অ্যাজ এ সিকিউরিটি অ্যানালিস্ট আমার মনে হয় যে ভারত আমাদেরকে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে একেবারে ভালনারেবল করে রাখতে চায়। এখন এই ভালনারেবিলিটিটা কাটাতে হলে আমি মনে করি চায়নার সাথে দুটাই, আমার কাছে কিন্তু চায়নার এই মেসেজটা সিগনিফিকেন্ট মনে হয়। ওই যে ওরা ম্যাপে বলছে না যে অরুণাচল প্রদেশকে তোমরা সাউথ তিব্বত বলে লিখবে তোমাদের টেক্সট বুকে, এটা চায়নার এই সময়টায় এটা অ্যাপারেন্টলি মনে হয় একটা মাইনর জিনিস, যে হোয়াট ডাজ ইট ম্যাটার হাউ আই কল ইউ, কারণ এটা তো ইন্ডিয়ার হাতেই আছে অরুণাচল। কিন্তু চায়না যে বাংলাদেশকে, এখানে আমি সিকিউরিটি ইমপ্লিকেশন দেখি। চায়না চাচ্ছে যে এই ডোকলামে তাদের যে সিকিউরিটি ডেভেলপমেন্টসগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় চায়নাকে যদি একেবারে রিয়েলি আমাদের আউটস্ট্যান্ডিং ফ্রেন্ডশিপে আনা যায়, যেমন আমার ধারণা যে পাকিস্তানের সাথে চীনের অনেক গভীর সম্পর্ক, এবং যতই বলা হোক যে পাকিস্তান ডেপ ট্র্যাপে পড়েছে, পাকিস্তান কিন্তু অনেক কিছু আদায় করে নিছে চীন থেকে, অনেক কিছু যেটা সে অকল্পনীয় ছিল। গোয়াদারের ফিউচার, ওইখানে তেল পাওয়া গেলে তো পুরা এরিয়াটাই পাকিস্তানের। আমাদেরও ওই পথে যাওয়া উচিত আমি মনে করি, এবং এই দিক থেকে আমাদের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক, আস্থার সম্পর্ক গড়ে তোলা স্বার্থের ভিত্তিতে, কেননা আমাদের পাকিস্তানের এক্সপিরিয়েন্স উইথ চায়না এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। চীনের সাথে আমাদের দুটা এরিয়াতে এই আগামী দিনগুলোয়, এগেইন আমি বললাম যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে কি না, এই গভর্নমেন্টও ইনিশিয়েটিভ নিবে কি না। যেমন একটা অবভিয়াসলি আমার মনে হয় তিস্তা ব্যারেজ এরিয়াটা চীনের সাথে আমাদের ইমিডিয়েটলি করে ফেলা উচিত, কিন্তু কেন যে এই সরকার এটাকে ডিলে করছে, ডিসেম্বরে নিচ্ছে, তারপর এখানে আমার মনে হয় আমাদের একটা বাধা হলো একটা কোটেরি আছে যারা একেবারে আমেরিকা আর ইন্ডিয়াকে অ্যাট দ্য কস্ট অফ চায়না অ্যাপিস করতে যায়। কিন্তু আমার ধারণা চায়নার সাথেও যে আমেরিকার এখন একটা ডেভেলপমেন্ট হয় ইন টার্মস অফ, যেটা হাইলি লাইকলি আমার মনে হয়, বিকজ আমেরিকান পলিসি ইতিহাসে আমরা যদি দেখি, রিপাবলিকান পলিসি নিক্সনের সময় থেকেই কিন্তু চায়নার সাথে রিপাবলিকানরা সবসময় একটা অ্যাকোমোডেশনের পলিসিতে যেতে চেয়েছে। এখন আমরা যদি চীনের সাথে সিকিউরিটি পার্টনারশিপ করি, যেমন আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এই যে লালমনিরহাটের এয়ার বেসটা, এটা দ্য লংগেস্ট বেস, যদিও এটা বর্ডারে মাত্র শিলিগুড়ি করিডোর থেকে 12 মাইল দূরে, কিলোমিটার দূরে, আমাদের জন্য ওটা সিকিউরিটি ভালনারেবিলিটি ক্রিয়েট করে। বাট ইফ উই লিজ ইট আউট টু চায়না, আমরা যদি বলি যে চায়না এখানে এয়ারবেস তৈরি করুক, ডেভেলপমেন্ট সিকিউরিটি স্ট্রাকচারটা মডার্নাইজ করুক, আমাদের এভিয়েশন স্কুলটা ডেভেলপ করতে হেল্প করুক, সবচেয়ে বড় কথা চাইনিজ প্লেনস যদি ওইখানে বা ওই বেসে থাকে এবং আমাদের সাথেও যদি একটা এভিয়েশন পার্টনারশিপ হয়, আমি মনে করি ডেটারেন্ট হিসেবে চায়না কিন্তু এটা বলবে না আমার ধারণা যে ইটস টু ক্লোজ টু দ্য বর্ডার।
চায়নার জন্য আমাদের জন্য ইট উইল বি এ সিকিউরিটি ওয়াল, কারণ ইন্ডিয়ান জেনারেলসরা বারবার বলে যে বাংলাদেশের রংপুরের ওই অঞ্চলটা তাদের দরকার, তারা কিন্তু ওইখানে ওদের সবসময় সুযোগের অপেক্ষায় থাকবে। আমরা এই ইন্ডিয়ান আচরণটাকে নিউট্রালাইজ করতে হলে চায়নাকে এখানে এয়ারবেসের ব্যাপারে অ্যাট্রাক্ট করা উচিত। আমি এটা বলছি কেন, যে ওই যে আমাদের 16 বছরের যে অ্যাপিজমেন্ট পলিসি, ভাই ঝামেলায় যাব না, ফ্রেন্ডশিপ টু অল, ওইটা থেকে বের হয়ে যাওয়া, কারণ আমাদের অনেক স্টেক আছে। হ্যাঁ, চায়না যদি এই চায়নাটা ওই সিগন্যালটা দিছে, এই যে তোমরা নাম চেঞ্জ করো, এটাকে বলো, কারণ দে হ্যাভ প্ল্যানস, টেরিটোরিয়াল প্ল্যানস ওদের আছে। ওরা সত্যি সত্যিই ভাবে যে অরুণাচলের একটা অংশ ওদের দরকার, ডোকলাম হয়ে এই যে সাউথে যদি আসা যায়, বাংলাদেশের এই পাশটা যদি চাইনিজ প্রেজেন্স হয়, এটা কিন্তু আমাদের মিলিটারি থিঙ্কিংয়ে বোধহয় এটা রয়েছে, কিন্তু ফরেন অফিস থিঙ্কিংয়ে ইট ইজ টু রিস্কি। এটা একটা আরেকটা জাস্ট ব্রিফলি, চায়নাকে আমাদের এই যে রামপাল তথাকথিত পাওয়ার স্টেশন, কোল, এটা অ্যাবসলিউটলি এ ডিজাস্টার, ইকোলজিক্যাল ড্যামেজ প্রচুর। ওইখানে আমরা চাইনিজদেরকে অ্যাট্রাক্ট করতে পারি। They can have a naval monitoring station that will give us a maritime boundary security. এই দুইটা, বে অফ বেঙ্গলে আর নর্থে, এই দুইটা জিনিস যদি আমরা চায়নাকে ট্রাস্ট করতে পারি, তাহলে আমার মনে হয় আওয়ার রিলেশনশিপ উইথ চায়না উইল হ্যাভ এ কোয়ান্টাম লিপ। বুঝছেন মতি ভাই? অনেক ধন্যবাদ আপনাকে কবির ভাই। এটা লক্ষ্য করছেন নিশ্চয়ই, এটা নতুন ডেভেলপমেন্ট হতে যাচ্ছে বলে আমার মনে হয়। সেটা হচ্ছে যে ভুটান, শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশকে নিয়ে নতুন জোট। এটা আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু কালকে বক্তৃতায় এরকম একটা ইঙ্গিত করেছেন, নিশ্চয়ই লক্ষ্য করেছেন। হ্যাঁ, লক্ষ্য করেছি। না, এটা তো এমনিতেও একটা এক ধরনের কাঠামো আছে, কিন্তু যেমন ধরেন 2010 সালে ভারত সফর সময়তে যে চুক্তিটা হয়েছিল বা যে এগ্রিমেন্টটা হয়েছিল, এগ্রিমেন্ট বলতে আমি স্টেটমেন্টে এসেছিল, পরে ফলো আপ করা হয়েছে, সেখানে তো বাংলাদেশ তখন কিন্তু একটা নতুন কনসেপ্ট, মানে এটা ওইভাবে আলোচিত হয়নি, কিন্তু একটা ধারণা কিন্তু ভিত্তিতে কিন্তু এটা হয়েছিল, ভালোভাবে ব্যাখ্যা করা হয়নি। সেটা ছিল ওপেন রিজিওনালিজম, অর্থাৎ উন্মুক্ত আঞ্চলিকতা। তার অর্থটা হচ্ছে বাংলাদেশ আমরা উন্মুক্ত করে দেব সবার জন্যে, আর সবার কাছ থেকে আমিও একই উন্মুক্ততা প্রত্যাশা করি। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু আমার মনে আছে স্পষ্ট, যখন 10ই জানুয়ারিতে এই সফরটা হয়েছিল 2010 সালে, তখন কিন্তু অনেকের কাছে, এটা আমার কাছেও লেগেছে তখন, যে এটা একটা ডিপার্চার ফ্রম আওয়ার রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। এবং তখন বলা হয়েছিল যে বাংলাদেশ মংলা এবং চট্টগ্রাম বন্দর উন্মুক্ত করবে ভারতের জন্য এবং নেপাল এবং ভুটানের জন্য। ভারতের জন্য উন্মুক্ত করাটা আমি জানি, ভারতের দিক থেকে ভারতের আগ্রহ আছে তার নর্থ ইস্টের জন্য, কিন্তু বাংলাদেশের দিক থেকে কিন্তু বাংলাদেশ প্রস্তাব করেছিল যে নেপাল এবং ভুটানকে অন্তর্ভুক্ত করা হোক। ফলে আমার বাংলাদেশটা কিন্তু আমি ওপেন করে দিলাম, ভারত তার ব্যবহার করতে পারবে আমাদের বন্দর, নেপাল ভুটানও করতে পারবে। এবং ইতিমধ্যে কিন্তু নেপাল ভুটানের সাথে চুক্তিও হয়েছে আমার যতটুকু জানা মতে। তো কাজে এই ধারণাটা কিন্তু আছে। এই ধারণাটা আংশিক। আপনি যদি উন্মুক্ত দক্ষিণ এশীয় উন্মুক্ত রিজন বা আঞ্চলিক এটা চাই, আমরা ব্যবস্থাপনাটা চাই, তাহলে কিন্তু সবগুলো দেশকেই এর মধ্যে আনতে হবে। এখন সবগুলো দেশ পাওয়া যাবে কি না জানি না, কিন্তু এই কিন্তু একটা সার্ক তো আছেই। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে তো গতকালও আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় এটা এসছে। কিন্তু আমি যেটুকু বুঝি, জয়শঙ্কর সাহেব যে মিটিংটার পরে যে টুইটটা করেছেন, ওখানে তিনি কিন্তু বিমস্টেক কথাটা নিয়ে আসছেন ইচ্ছা করে, এটা আমার ধারণা। তার কারণ হচ্ছে ভারতের দিক থেকে এটা নিয়ে এক ধরনের অস্বস্তি আছে, এবং তারা এর পাশাপাশি অস্বস্তিটা প্রকাশ্যে বলে না, সার্কের ব্যাপারে প্রকাশ্যে বলে না, কিন্তু তারা বিমস্টেককে অল্টারনেটিভটা সামনে নিয়ে আসে। তার অর্থ হলো যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো, ঠিক আছে, আমরা এতে রাজি আছি, কিন্তু ওই জায়গাটাতে গেলেই কিন্তু তারা একটু হেসিটেন্ট হয়। এবং সেই কারণেই আপনি লক্ষ্য করবেন কালকে আমাদের অস্বস্তির কারণ হচ্ছে পাকিস্তান, মূলত পাকিস্তান এবং আর একটা কনসেপচুয়াল ব্যাপার আছে। ভারত বিশেষ করে গত 10 বছরে বা মোদী সাহেব ক্ষমতা আসবার পরে ভারতের মধ্যে একটা
ধারণা এরকম আছে যে দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে তারা সম্পর্কটা বাইল্যাটারালি চালাবে, দ্বিপাক্ষিকভাবে সম্পর্ক রাখবে, তারা বহুপাক্ষিক সম্পর্কটা প্রেফার করে না। এটা তাদের কনসেপ্ট ওয়াইজ তাদের একটা ধারণা। এটা ভালো মন্দ আমি যাচ্ছি না, কিন্তু ভারতীয় চিন্তাটার কথা বলছি। তো সেই চিন্তার ফলে হয় কি, তারা যেমন ধরেন, আমি এক্সাম্পল বলি, কাঠমান্ডুতে যে সর্বশেষ সার্ক সামিটটা হয়েছিল, তখন কিন্তু এই সার্কের মধ্যে রেল এবং সড়ক যোগাযোগের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল, পাওয়ার এবং রেল এই দুটো নিয়ে সিদ্ধান্ত হয়েছিল, এনার্জি এবং রেল কানেক্টিভিটির ব্যাপারে। তার ঠিক 1-2 মাস পরে কিন্তু ভারত বাংলাদেশের সাথে প্রস্তাব দিল যে না, আমরা তোমাদের সাথে সরাসরি রেল যোগাযোগ করব। তার অর্থ হচ্ছে ভারত তখন রাজি হলেও কিন্তু পরে এটা অপারেশনালাইজ করার ক্ষেত্রে ভারত রাজি হয়নি, ভারত এটাকে বাইলেটারালি নিয়ে এসছে। তো কাজেই এখানে কনসেপচুয়ালি ভারতের এখনকার কনসেপ্ট হচ্ছে বাইলেটারালি সব দেশগুলোর সাথে সম্পর্ক রাখবে। তো এখানে সেই কারণেই সার্কের ব্যাপারে তাদের আগ্রহ কম। আর দ্বিতীয় হচ্ছে, সার্কের বিপরীতে তারা বিমস্টেককে প্রমোট করার চেষ্টা করছে। কিন্তু মুশকিল হলো বা দুর্ভাগ্য হচ্ছে এটাই যে সার্ক যেরকম বিমস্টেক যে তার চাইতে খুব ভালো কিছু একটা করে ফেলতে পেরেছে, সেটা তো প্রতীয়মান হয় না। এবং তার পাশাপাশি আমি আরও একটা বলি, বাংলাদেশের দিক থেকে প্রথম নেপালের দিক থেকে এসেছিল 1997-এ, এটাকে বলা হচ্ছে সাউথ এশিয়া গ্রোথ কোয়াড্র্যাঙ্গেল, অর্থাৎ বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানকে নিয়ে এই প্রস্তাবটা নেপালের দিক থেকে করা হয়েছিল 1997-98-এ। এটা একেবারে এগোয়নি। তারপরে গিয়ে আপনার আসলো BBIN 2015 সালে। এটাও কিন্তু একই রকম, ভারত, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, এবং চুক্তিও হলো। কিন্তু যদি মনে করতে পারে আমরা 2015 সালের জুন মাসে চুক্তিও হয়েছে। আচ্ছা, কিন্তু এর বাধাটা কোত্থেকে এসছে আপনি জানেন? খুব মজার ব্যাপার হলো, ভুটানেতে সবচেয়ে প্রথম বলল, আমার এখানে আমি এই গাড়ি চলাচল দিতে পারবো না, আমার পরিবেশ নষ্ট হবে। কিন্তু আমার ব্যাখ্যা হচ্ছে এখানে যে ভুটানের এই বক্তব্যটা শুধু পরিবেশ সংক্রান্ত নয়, আরও কিছু ভেতরে থাকতেও পারে। এবং ভুটান যখন এটা বাদ সাধলো, তারপর নেপালও বললো যে তাহলে তো আমারও অসুবিধা আছে। ফলে এখন শেষ পর্যন্ত গিয়ে আবার সেই বাংলাদেশ, ভারতে আমরা আটকে গেলাম। তো কাজেই এই দক্ষিণ এশীয় আপনি যেটা বলছেন, যে আমাদের এখানে চিন্তার জন্যে অনেক মানে আরও বিবর্তন দরকার। এবং এই বিবর্তনে গতকাল আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন, আমি এটা সাধুবাদ জানাই। কারণ আলটিমেটলি আমরা বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় আছি, এই কানেক্টিভিটি ছাড়া আমাদের আর কোনো রাস্তা তো নাই। মানে আমি রিয়েলিস্টিক্যালি, আমরা ফরেন পলিসি যখন করি তখন আমার ছাত্র হিসেবেও শিখেছি, কাজ করতে গিয়ে দেখেছি, আপনার লোকেশন ইজ নাম্বার 1 এলিমেন্ট। আপনি কোথায় আছেন? ফর এক্সাম্পল নেপাল কখনোই পারবে না, তার জায়গা এমন এক জায়গায় সে আছে যেখানে তার আর কোনো অপশান নাই। তাকে ভারত এবং চীনের সাথে সম্পর্ক ভালো বজায় রেখেই যে আপনাকে চলতে হবে। তো আমাদেরও রিয়েলিটিটা হচ্ছে, আমার রিয়েলিটিতে বন্ধু শহীদুজ্জামান অনেক মানে ভালো আইডিয়া বা ইন্টারেস্টিং আইডিয়া দিয়েছে, কিন্তু আমাকে এটাও খেয়াল রাখতে হবে আমি যেই অঞ্চলে বাস করি, আমার ভূগোল আমাকে কোথায় রাখে, আমার বাস্তব ভিত্তিক কোনটা। এখন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, তারপর শহীদের কথাটাকে একটু সাপোর্ট করেই বলি। চীনের কিন্তু দুইটা ভারত মহাসাগরে বা বঙ্গোপসাগরে আসবার জন্যে একটা দ্বিমুখী প্রয়াস আছে গত 20-30 বছর ধরে। একটা হচ্ছে সিপ্যাক, চায়না পাকিস্তান ইকোনমিক পার্টনারশিপ, ওটা দিয়ে আসছে ভারত আরব সাগরে। আরেকটা হচ্ছে মিয়ানমার যে সিম্যাক, চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর। এখন এই দুটো হচ্ছে তাদের দুই দিক থেকে নাম্বার জায়গা। তাদের এখানে জিওগ্রাফিক্যাল কন্টিগুইটি আছে, পাকিস্তানের সাথে তাদের ভৌগোলিক যোগাযোগ আছে, মিয়ানমারের সাথে আছে, এবং দুইটাকে তারা ব্যবহার করছে। আমার সাথে চীনের যোগাযোগটা কোথায়? এটা কিন্তু রিয়েলিটি। কাজে এখানে আমার বাস্তবতাটা আমার মনে রাখতে হবে এবং সেটাকে মনে রেখে আমাকে চিন্তা করতে হবে। আর লাস্ট পয়েন্ট আমি যেটা বলবো, শহীদ যে ব্যাখ্যাটা দিচ্ছে সে ব্যাখ্যাটা মিলিটারি দৃষ্টিভঙ্গি থেকে এটা, কিন্তু আজকাল নিরাপত্তার তো আবার একটা অর্থনৈতিক দিকও আছে। কারণ বাংলাদেশের ক্ষেত্রে আমার চিন্তা করতে হবে যে আমি কোনটাকে প্রাধান্য দিব, অথবা দুটাকে কিভাবে আমি ব্যালেন্স করব। কারণ আমি যদি বাংলাদেশকে দেখি, আমার পাশে 3টা বড় অর্থনৈতিক শক্তি তৈরি হচ্ছে। চীন দ্বিতীয় বৃহত্তম শক্তি, এখন আগামী কিছুদিন পর 1 নম্বর হবে। ASEAN, তার এশিয়ার ক্ষেত্রে সেকেন্ড ওয়ান, এরপরে হচ্ছে
ভারত তার তৃতীয় নম্বর। এখন এই তিনটে শক্তির মাঝখানে কিন্তু আমি বসে আছি। এখন তাদের সাথে কি আমি সম্পর্ক কি রাখবো তার উপর নির্ভর করবে আগামী দিনের এই অর্থনীতির সাথে আমার সম্পৃক্ততা কি হবে। তো কাজেই অনেক বেশি চিন্তার জায়গা। অনেক ধন্যবাদ। আপনার বোধহয় কিছু বলার ছিল ওই প্রসঙ্গে। আমি একটু অ্যাড করবো মতি ভাই, যে আমরা কিন্তু এখন একটা জিওপলিটিক্যাল স্টেট। এই যে 16 বছরের ফরেন পলিসি আমাদেরকে এত বেশি নিগৃহীত করে রেখেছে, অনেক কিছুই হয়তো ঘটতে পারতো যদি আমরা এই 16 বছরের আওয়ামী লীগের রেজিমটা না থাকতো। অনেক দূর হয়তো আমরা যেতে পারতাম। যেমন ধরে নিই যে এখন চিন্তা ভাবনা করছে অনেক, ভারত আমাদেরকে সবসময় চাইছে যে তাদের আনরিয়েল ফরেন পলিসি পারসেপশনসগুলোকে বাইল্যাটারালিজমের মাধ্যমে চাপিয়ে দিতে। আপনি দেখেন যেমন হুমায়ুন যেটা বললো বিমস্টেকের কথা, বিমস্টেক উইল নেভার টেক অফ। সার্কের তো একটা সম্ভাবনা থাকতো যদি ভারত আন্তরিক হতো, কিন্তু বিমস্টেক একটা, প্রথমত বিমস্টেকের রিজিয়নে আমরা পড়ি না, এটা আরও পূর্ব দিকে, এটা এই উদ্দেশ্য প্রণোদিতভাবে পাকিস্তান আফগানিস্তানকে বাদ রাখছে সাউথ এশিয়ান এরিয়া থেকে। সেকেন্ডলি বিমস্টেকের মেম্বার, সবচেয়ে প্রমিনেন্ট মেম্বারই ভেঙে যাচ্ছে, মায়ানমার ইজ ব্রেকিং আপ। ও কী করবে বিমস্টেক নিয়ে এখন, ওর অস্তিত্বের চিন্তা। তারপর দেখেন থাইল্যান্ড ইজ মাচ মোর অ্যাক্টিভ ইন আসিয়ান। তারা এখন অনেক বেশি আমাদেরকে কিভাবে টেনে আনবে, আমাদের টাকা ওরা কিভাবে টেনে আনবে, এটাই থাইল্যান্ডের একটা ব্যবসা, ফরেন এক্সচেঞ্জ। বিমস্টেক অ্যাবসলিউটলি ইটস এ নন স্টার্টার। অথচ এই যে কালকে আমাদের ফরেন অ্যাডভাইজারকে সবক দিয়েছে যে আপনারা ওই সার্কের দিকে না চিন্তা করে বিমস্টেকের এক্সপ্যানশনের কথা ভাবেন। বাংলাদেশ অবশ্য চেয়ার করবে বোধহয় বিমস্টেক, কিন্তু আমরা তো জানি আমরা ভারতীয় এই বুদ্ধিতে লাভ হবে না। দেখেন ভারত সেলফ ডিফিটিং পলিসিগুলো করছে। এই যে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি কত ডিপলি এফেক্টেড হয়েছে। ভারত সরকার ভাবছে যে বাংলাদেশকে অপদস্থ করতে হলে, কোণঠাসা করতে হলে সব ভিসা বন্ধ করে দিতে। এটা কি হয়েছে, আমরা তো ঠিকই আমাদের পথ বেছে নিয়েছি। আমি যেটা মনে করি যে চীনের উপরে যদি আমরা অনেক বেশি এখন ফোকাস করি, চায়নার সাথে যদি, এখন চায়না চাচ্ছে, ওদের ফরেন মিনিস্টার ইনসিস্ট করতেছে, কিন্তু এটা আমাদের কাছে একটা মিস্ট্রি যে ওয়াই ডু উই থিঙ্ক দ্যাট ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা উইল বি ডিসপ্লিজড। ইন্ডিয়ানদেরকে আপনি যত বেশি আর এই যে যেটা বলি পাকিস্তানের সাথে 1971-কে টেনে আনার কি দরকার? 1971-এর চেয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ সামনে চলে এসছে। আমাদের সিকিউরিটির প্রশ্ন, আমাদের অস্তিত্বের ক্ষেত্রে পাকিস্তানের সাপোর্টের প্রশ্ন। সাউথ ইস্ট এশিয়ার অন্যান্য দেশগুলো মিলে, পাকিস্তানকে মিলে, চীনকে নিয়ে আমাদের একটা আলাদা। ইন্ডিয়াকে আমরা কেন মনে করি যে ইট ইজ ইনএভিটেবলি এ ভেরি ডিসাইডিং ফ্যাক্টর ফর আওয়ার ইকোনমি। ইন্ডিয়াকে যদি আপনি চান যে আপনার প্রতি হবে, ফেয়ার হবে, দ্য বেস্ট ওয়ে ইজ টু পুট ইন্ডিয়া ব্যাক ইনটু এ পানিশমেন্ট ট্র্যাক। এবং সেটা হতে পারে পাকিস্তানের সাথে আমাদের নিরাপত্তা নৈকট্য আনবো, আমরা পাকিস্তানের সাথে নিরাপত্তা সহযোগিতা বাড়াবো। পাকিস্তান যতখানি চাচ্ছে প্রেজেন্স ইন্ডিয়ান ওশেনে এই দিকে, সেটাই পাকিস্তানের সাথে সহযোগিতা, কিন্তু আরও বেশি সহযোগিতা করব চীনের সাথে। এই যে চায়না না, যেটা সাহিদ ভাই যেটা বলছে, অনেকেই বলেন যেটা এটা খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। এটাই তো মুশকিল, এই প্যাসিভ চিন্তাটা। দেখেন এই যে ঝুঁকিপূর্ণ সাইকিটা আমাদের ভিতর ঢুকে গেছে, ইট ইজ বিকজ অফ দিস 15-16 ইয়ার্স। আজকে একজন খুব ইন্টারেস্টিংলি বলছিলেন, এই গভর্নমেন্টেরই একজন খুব বলছিল যে আমাদের, ইউনুস সাহেবই তো বলছিল যে আমাদের বিগেস্ট অ্যাসেট হচ্ছে ম্যান পাওয়ার। ইট ইজ এ হিউজ অ্যাসেট, ইট ক্যানট বি আন্ডারমাইন্ড। Manpower is a huge asset. There is going to be a huge demand for manpower, trained manpower. দেখেন পাকিস্তানের 3 মাসে ওরা বাইরে থেকে এনেছে $15 বিলিয়ন, which is for them a record. চিন্তা করেন তা সারা বছরে তাইলে অলমোস্ট they will fetch 50 বিলিয়ন। পাকিস্তানের ইকোনমি অ্যাফ্লোট রয়েছে, ভালো করতেছে, বাট ইট ইজ ইন্ডিয়ান প্রোপাগ্যান্ডা which is making Pakistan look অ্যাজ এ কোল্যাপসিং ইকোনমি। হ্যাঁ, এরা টার্কির সাথে আমাদের যে এখন নতুন সম্পর্ক হয়েছে, এগুলোকে টার্কি, ইরান, পাকিস্তান, চায়না, এবং আমার ধারণা হচ্ছে
দ্য আমেরিকানস উইল টলারেট আস ডুইং ইট। তারা টলারেট করবে। অনেক ধন্যবাদ। এবং ঝুঁকি নেই এখানে। আপনি কি কোনো ঝুঁকি দেখেন, নাইলে অন্য প্রসঙ্গে যাব? আমি ঝুঁকি বলবো না, তবে ইউক্রেন ঘটনাবলীর প্রেক্ষাপটে আমাকে একটু নতুন করে হয়তো আবার চিন্তা করতে হবে যে ইউক্রেনকে তো মার্কিন প্রশাসন, আগের প্রশাসন বড় ধরনের সাপোর্ট দিল, কিন্তু এখন তো মনে হচ্ছে যে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মাঝখানে ফেলে দিয়ে তারাই নিজেদের মধ্যে একটা চুক্তি করে ফেলবে। এবং ইউক্রেনের প্রেসিডেন্ট গত পরশু উনি মিউনিক সিকিউরিটি কনফারেন্সে গিয়ে কিন্তু তিনি ব্যাপকভাবে ইউরোপিয়ানদেরকে অনুরোধ করছেন যে ভাই তোমরা আমাদেরকে বাঁচাও। এবং ইউরোপিয়ানরা এখন বলছে যে ইউক্রেন নিয়ে কোনো শান্তি চুক্তি যদি হতে হয় তাহলে সেখানে ইউক্রেন এবং ইউরোপ থাকা বাঞ্ছনীয়। তো তার অর্থ হচ্ছে যে বড় শক্তির খেলার মধ্যে ঢুকলে একটু চিন্তা করে যেতে হবে। খেলতে ভালোই লাগে, বাট বা শুনতে ভালো লাগলেও তারপরও এই ধরনের একটা বড় ধরনের একটা ডিসিশন, এইটা মানে পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষেই নেওয়া সম্ভব। পলিটিক্যাল গভর্নমেন্ট শুধু না, এটা আমি মনে করি ব্যাপক আলাপ আলোচনা, জনগণেরও অংশগ্রহণ প্রয়োজন। কারণ এই ধরনের আপনি কোনো সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত নিতে গেলে বা আমাদের প্রতিষ্ঠিত ধরেন পররাষ্ট্র নীতির অপারেশনালি আমরা প্লাস মাইনাস করি, কিন্তু এটা একটা ফান্ডামেন্টাল ইস্যু আর চেঞ্জ হবে। তো সেটা যদি হতে হয় তাহলে রাজনীতিবিদরা আছেন, গভর্নমেন্ট সরকার যেমন থাকবেন, জনগণেরও এখানে মতামত নেওয়া প্রয়োজন বলে মনে করছি। অন্য প্রসঙ্গে যাই। বিশেষ করে ইউএন রিপোর্ট অন বাংলাদেশ, যেটা মানে জুলাই এবং আগস্টের এই হত্যাকাণ্ড সম্পর্কে যে রিপোর্টটা আসছে, এইটাকে আপনার কীভাবে দেখেন? এগুলো এক। আর দুই নম্বর হচ্ছে এতে শেখ হাসিনার ভবিষ্যৎ কী? ধন্যবাদ আপনাকে। কেমন দেখি, আমার কাছে রিপোর্টটা খুবই বস্তুনিষ্ঠ, ভারসাম্যপূর্ণ এবং ভবিষ্যৎমুখী একটা রিপোর্ট হিসাবে আমার কাছে মনে হয়েছে। বস্তুনিষ্ঠ কেন? কারণ তারা কিন্তু, আপনি রিপোর্টটাতেই তারা বলেছে, তারা অন্তত 2000 মানুষের সাথে অনলাইন অফলাইন তারা কথা বলেছে, ফরেনসিক এভিডেন্সগুলো তারাই করেছে, ল্যাব টেস্ট করেছে। তো কাজেই তারা একটা প্রতিবেদন বস্তুনিষ্ঠ করার জন্যে যেই সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করার দরকার এগুলো করেই কিন্তু তারা এটা করেছে। ভারসাম্যপূর্ণ এই জন্য বললাম, তারা শুধু জুলাই আগস্টের ঘটনাবলীতে মনোযোগী থাকেনি, তার আগে কি ঘটেছে সেটাও তারা এর মধ্যে অন্তর্ভুক্ত করেছে। জুলাই আগস্টের পরেও যে কিছু ঘটনা ঘটেছে সেটাকেও তারা কিন্তু এনেছে। তো কাজেই আমার কাছে মনে হয়েছে জাতিসংঘর ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে দায়িত্ব তাদের উপর অর্পিত, সেই দায়িত্বটা তারা সুষ্ঠুভাবে পালন করার জন্য যতখানি সৎ থাকা সম্ভব, যতখানি অবজেক্টিভ থাকা সম্ভব ততখানি তারা থেকেছে। আর ভবিষ্যৎমূলক এই কারণে বললাম, তারা কিন্তু এখানে ঘটনাগুলিতে কারা নেতৃত্ব দিয়েছেন, কিভাবে দিয়েছেন, কি প্রক্রিয়া ব্যবহার করেছেন, কাদের উপর দায় আছে, সবগুলো একেবারে স্পষ্ট করে বলা। তো কাজেই আমার কাছে মনে হয় যে জুলাই আগস্টের আন্দোলনকে বুঝবার জন্য বা এই ঘটনাবলীকে বুঝবার জন্য এর চেয়ে ভালো ডকুমেন্টেশন এই মুহূর্তে আর নাই। আর আরেকটা বিষয় আমি বলি, এটা কেন কোথায় গেল, এটাকে আমরা কিন্তু মনে করছি যে এটা একটা নিরাপত্তা সংক্রান্ত বা মানুষের উপর অত্যাচার, মানবাধিকারের বিষয়টা। সবচেয়ে ব্যাপার হচ্ছে তাদের কনটেক্সটের মধ্যে কিন্তু তারা বলেছে যে গত এই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার যে জটিলতা, দুর্বলতা, তরুণ প্রজন্মের হতাশা তৈরি হওয়ার কারণ, এগুলো কিন্তু তারা ব্যাখ্যা করেছে। কাজেই এটা কিন্তু একটা ভেরি কম্প্রিহেন্সিভ আমার কাছে রিপোর্ট মনে হয়। শুধুমাত্র জুলাই আগস্ট না, আমাদের ভেতরে গিয়ে দেখা দরকার এই জুলাই আগস্টের মতো ঘটনাটা কেন হলো এবং ভবিষ্যতে কি করলে এই ধরনের ঘটনা ঘটবে না, সেটার কিন্তু সুনির্দিষ্ট পথরেখা দিয়েছেন। এখানে যেই ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল যাদেরই সংশ্লিষ্টতা আছে, অর্থনৈতিক কর্মকাণ্ড, প্রক্রিয়া, সব কিন্তু তারা একটা চমৎকার রিপোর্ট দিয়েছে। আপনার সেকেন্ড প্রশ্নের জবাব যেটা বলবো, এখানে তো ভূমিকা স্পষ্ট এবং তারপর এখন আপনি মানে দায়টা নির্ধারিত, এখন সেই দায়টা নির্ধারিত হওয়ার পর এই দায়টাকে আপনি কীভাবে কাজে লাগাবেন সেটা নির্ভর করে আমাদের বিচারিক প্রক্রিয়ার উপর। তো কাজে সেই দিক থেকে বিবেচনা করলে আমি তো খুব ভালো একটা উজ্জ্বল ভবিষ্যতের কোনো ইঙ্গিত এই রিপোর্ট থেকে পাচ্ছি না। ধন্যবাদ। শাহিদ ভাই, আপনার
কি মনে হয় এই ইউএন রিপোর্ট এবং যেটা আমি জিজ্ঞেস করেছিলাম? আমি খুবই পজিটিভলি দেখি। হুমায়ুন যে কথাটা বললো, রিপোর্টটা ইটস সো কম্প্রিহেন্সিভ, এবং সবচেয়ে বড় কথা হলো অনেকে ক্রিটিসাইজ করে, জার্নালিস্টরা বলে যে এরা নতুন কি দিল, এগুলো তো আমরাই সব জানতাম। কি দিল নতুন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে অথেন্টিসিটি। এটা ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভেল পেয়েছে। আমরা যে কথাগুলো এতদিন বলে এসেছি, জার্নালিস্টরা বলে এসছে, ভারত এটা বারবার ইন্টারন্যাশনাল রিলেশনসে ডিনাই করতে চেষ্টা করেছে। তারা এটা বলতে চেয়েছে বৈধ সরকারকে উৎখাত করা হয়েছে। এখন এই রিপোর্টটা কিন্তু গ্লেয়ারিং প্রজেকশন অফ দ্য বলতে গেলে এই রিপোর্টটা কিন্তু ইন এ ওয়ে ইটস এ পার্ট অফ ইন্টারন্যাশনাল ল। এটা এখন একটা বেসিস কম্পালশন ক্রিয়েট করছে যে আমরা এই ট্রায়ালসগুলো যেন কন্টিনিউ করি, এবং এই ট্রায়ালসগুলো কন্টিনিউ যত করা হবে, যত এই রিপোর্টটা আমরা ব্যবহার করতে পারবো, ততই ভারতের জন্য ইট উইল বি মোর এম্বারেসিং। বাইল্যাটারাল রিলেশনস তখন তার ওয়েস্টার্ন কান্ট্রিজ, আমেরিকার সাথে, তখন কিন্তু তারা আর মুখ দেখাতে পারবে না, কনফিডেন্টলি কথা বলতে পারবে না। এইটা যাতে তারা না পারে, সেদিকেই কিন্তু আমাদের ফরেন পলিসি ধাবিত হওয়া উচিত। আমাদেরকে এক্সপ্লোর করতে হবে যে ভারত যেন আমাদের আর ক্ষতি করতে না চেষ্টা করে, এবং আমরা আমাদের মতো করে চলবো। কিন্তু আমরা তো এটা দেখতে পাচ্ছি না, যেটা ফরেন পলিসির কথা বললেন, এখন তো সেদিকে তো আমরা দেখছি না, যে সেই অ্যাপ্রোচটা তো নাই। আমরা এখন এই রিপোর্টটার ভিত্তিতে এখন ইট ইজ এভিডেন্স। এর ফলে কিন্তু আপনার আমেরিকানরা কিন্তু এখানে যথেষ্ট এভিডেন্স গ্যাদার করেছে। এই যে ওরা রোহিঙ্গা প্রবলেমের সাথে রিলেট করার সময় হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ ওয়েস্টার্নার্স, আমেরিকানস, তারা শুধু রোহিঙ্গা ক্যাম্পেই কাজ করেনি, এই আগের গভর্নমেন্টের যে এভিডেন্সগুলো ওরা সবই কশাসলি গ্যাদার করেছে। আমার মনে হয় অনেক আগে থেকেই আমেরিকানসরা, ব্রিটেনও চেয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নও চেয়েছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোনো একটা রোল হয়তো ইভেনচুয়ালি প্লে করতে পারে। আমার মনে হয় বাংলাদেশ সেদিকে ইউনূস সাহেব সেভাবে রিলায়েবল একটা যোগাযোগ রাখবে। কিন্তু আমার প্রবলেমটা আমি যেটা দেখছি মেইনলি, যে আমাদের ফরেন অফিস ইজ এক্সট্রিমলি ইন্ডোসেন্ট্রিক, ইন্ডিয়া সেন্ট্রিক ফরেন পলিসি, এবং ইন্ডিয়া এটা ভালো করে বোঝে যে বাংলাদেশের দৌড় কতটুকু। এই আসপেক্টটা আমি ওইভাবে এই জন্যই আমি মনে করি যে উই হ্যাভ টু প্লে দ্য গেম অফ জিও পলিটিক্স, বিকজ আমরা এখন কনসিয়াসলি তো বে অফ বেঙ্গলে আমাদের প্রচুর রিসোর্সেস এক্সপ্লয়েট করতে হবে। সেগুলো এতগুলা বছরেও আমরা তেলও তুলতে পারি নাই, গ্যাসও তুলতে পারি নাই। উই নিড সাম সর্ট অফ এ প্রোটেকশন, জিওপলিটিক্যাল প্রোটেকশন। চীন আমাদেরকে সেই অবস্থানটা দিবে। আর চীনের সাথে ভারতের যদি আমরা চিন্তা করি যে সম্পর্কের উন্নয়নের বিষয়টা প্রায়োরিটি পাবে চায়নার কাছে, আমার মনে হয় যে চায়নার টেরিটোরিয়াল অ্যাম্বিশনস আর ক্রুশিয়াল, স্পেশালি এই অরুণাচলের অংশটা আর এইদিকে ডোকলামের অংশতে ডেফিনেটলি ওরা বে অফ বেঙ্গলের আসার ব্যাপারে যদি বাংলাদেশকে পায়। মায়ানমার কিন্তু ভেঙে যাচ্ছে রাষ্ট্র হিসাবে, হয়তো লুজ একটা স্টেট হিসাবে থাকবে, কিন্তু একটা স্টেবিলিটি না থাকলে, স্টেট পাওয়ার স্টেবল না হলে মায়ানমারের ফায়দাটা চীন নিতে পারবে না, অতখানি রিলাই করতে। অল্টারনেটিভ ইজ বাংলাদেশ। আমাদের এখান থেকে সাদার্ন এক্সেস তারা পেতে পারে বে অফ বেঙ্গলে। আমরা যত বেশি চীনকে টানতে পারবো কাছে, ততই আমরা আমেরিকার কাছে, ইন্ডিয়ার কাছে আরও বেশি ইম্পর্টেন্স গেইন করব। এটাই কিন্তু পাকিস্তান করতে পারছে ওভার দ্য ইয়ার্স। আমাদেরও সেটা এখন ওই পথে যাওয়া উচিত। অনেক ধন্যবাদ। আমাদের কি সেই পথে যাওয়া উচিত বলে মনে করেন? সই তো হি ইজ এ প্রফেসর, তার হি মে হ্যাভ এ থিওরিটিক্যাল কনস্ট্রাক্ট। আমরা যারা প্র্যাকটিক্যাল কাজ করি সেখানে আমরা অনেক কিছু উপাদানকে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিই, এবং সেটা এখন এটা তার অপশন। বাট আমি মনে করি যে বাংলাদেশকে আমরা গ্লোবালি যত বেশি কানেক্টেড হব, ততই আমাদের ভবিষ্যৎটা নিশ্চিত হবে। কারণ আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যেন নিজেদেরকে এই লোকালি মানে গেথে না ফেলি। কারণ আমার সারা পৃথিবীতে আপনি দেখেন অলরেডি আমরা কানেক্টেড। আমার এগ্রিকালচার থেকে শুরু করে, আমার এক্সপোর্ট থেকে শুরু করে, ইম্পোর্ট থেকে শুরু করে, আমার রেমিটেন্স, সবই টেকনোলজি ভবিষ্যতে আসবে। এখন এইগুলো কানেকশানটা যদি আমাকে গ্লোবাল রাখতে হয়, তাহলে আমার হরাইজন্টাল
রিচটাকে বড় করে রাখতে হবে, এটাই আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত ধারণা। ও জিও পলিটিক্সের কথা বলছিল, আমি জিও পলিটিক্স মানি, কিন্তু সাথে সাথে জিও ইকোনমিক্সটাও আমার মনে রাখতে হবে, কারণ আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা। শাহিদুজ্জামান যেটা বলছেন যে বাংলাদেশের ফরেন অফিসের সেই জিনিসটা যেটা উনি যে চাচ্ছেন, যেটা ফরেন অফিস থেকে সেই সাপোর্ট আমরা লক্ষ্য করছি না। এটা ফরেন অফিস, আমার নিজের কাজ করার অভিজ্ঞতার আলোকে আমি বলি, আসলে তো ফরেন অফিস বলি আমরা, এটা একটা ঠিকানা, কিন্তু বাংলাদেশের মৌলিক পররাষ্ট্রনীতি সিদ্ধান্তগুলো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, রাজনৈতিক পর্যায় থেকে হয়ে থাকে। কারণ আমার জানা মতে ভারত সম্পর্কে কোনো সিদ্ধান্তই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছিল না, সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। এবং যখনই রাজনীতি গতিশীল ছিল বা রাজনৈতিক চিন্তাধারা গতিশীল ছিল, তখনই একরকম সিদ্ধান্ত এসছে, আবার যখন সেটা হয়নি তখন সেটা বন্ধ থেকেছে। তো কাজেই এবং পররাষ্ট্র নীতিটাও এমন একটা জিনিস, এটা কিন্তু সরকার প্রধানের খুব কাছে, মানে সিদ্ধান্তের সাথে সম্পৃক্ত। সেটা আপনি আজকে ট্রাম্প সাহেবকে দেখছেন, বাইডেন সাহেবকে আমরা দেখেছি, ভারতে মোদি সাহেবকে দেখছি, সব দেশেই মোটামুটিভাবে, কারণ এটা তো জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত, দেশের সব মানুষের স্বার্থের সাথে সম্পৃক্ত। তো কাজেই সে জায়গায় সরকারের সর্বোচ্চ নেতৃত্বের ভূমিকাটা খুব জরুরি, এবং আমার ধারণা বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। ফরেন অফিস সিদ্ধান্ত বাস্তবায়নে কাজটা করে, এবং সেই ক্ষেত্রে আমি আপনার এটাও যোগ করতে চাই যে এখনকার বাস্তবতায়, নতুন বাস্তবতায় আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। কারণ কি, এই যে গত 6 মাস ধরে আমরা ভারতীয় জনগণের কাছ থেকে যেই ধরনের প্রকাশটা আমরা দেখেছি, তার অর্থ হচ্ছে যে কূটনীতিটা এখন আর শুধুমাত্র কূটনীতিকদের মধ্যে সীমাবদ্ধ নাই, এর সাথে জনগণের অংশ সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এবং সেই প্রেক্ষাপটে এখন জনগণের কাছে কিভাবে আমার কূটনীতিকে নিয়ে যাওয়া যায়, আমার বক্তব্য, তার মানে হচ্ছে জনকূটনীতি এটা একটা আছে, পাবলিক ডিপ্লোমেসি বলে আমি সেটা বলছি না। পাবলিক ডিপ্লোমেসির চাইতেও বড় জিনিস হচ্ছে আমার বক্তব্যটা তাদের কাছে কিভাবে আমি যুক্তিগ্রাহ্যভাবে উপস্থাপন করতে পারি, আমি কিভাবে আমার পক্ষে সমর্থন তৈরি করতে পারি। তো এই কাজগুলো করতে হবে। এটা শুধুমাত্র আমি তথ্য দিয়ে দিলাম তা নয়, কিন্তু আমার পক্ষে মানুষ আমার অবস্থাটা বুঝতে পারলে তবেই না আমার পক্ষ সমর্থন করবে। তো এই কাজটাও একটু প্রোঅ্যাক্টিভলি করতে হবে, যাতে করে আমরা যেটাকে প্রিভেন্টিভ ডিপ্লোমেসি বলি, আমার ঘাড়ে সমস্যা আসবার আগেই আমি যাতে সেটাকে দূর থেকে সমাধান করতে পারি, সেই চিন্তাটাও কিন্তু করা প্রয়োজন বলে মনে করি। এবং রোহিঙ্গা সংকট আমাদের কিন্তু আবারও মনে করিয়ে দিল যে আমরা আগে থেকে যদি সমস্যার সমাধানের জন্য উদ্যোগী হতে পারতাম বা উদ্যোগী হই, তাহলে এই ধরনের সমস্যা আমাদের ঘাড়ে পড়ে না। আর একবার ঘাড়ে পড়ে গেলে এটা ঘাট থেকে নামানোটা কিন্তু বেশ কঠিন হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। 1 মিনিট আছে হাতে। আমি হুমায়ুনের সাথে একমত যে সবচেয়ে হলো হরাইজন্টাল এক্সপ্যানশন, কানেক্টিভিটি একটা ইম্পর্টেন্ট। দেখেন, আমরা সবসময় ভারতের সাথে আর্গিউ, আমার মনে হয় কি টু আওয়ার ইকোনমিক গ্রোথ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান রিকনসিলিয়েশন। পাকিস্তান কিন্তু যথেষ্ট এখন উন্নতি করেছে টেররিজম থামাতে, ইন্ডিয়া বারবার খালি পাকিস্তানকে টেররিজমের দিকে ঠেলে দেয়। এই যে বিয়োগান্তক অ্যাটিটিউড ইন্ডিয়ার, এটা থেকে বের হয়ে আসতে বাংলাদেশকে একটা বড় অ্যাটেম্প আমাদের অর্থনৈতিক স্বার্থে। যেমন দেখেন, আমরা বলি কানেক্টিভিটি নেপালের সাথে ভুটানের সাথে ট্রেন, এইখানে ট্রেন লাইন করে কী লাভ হবে? আমাদের ট্রেন লাইন করতে হবে ঢাকা টু লাহোর, আনারকালি এক্সপ্রেস নাম দিয়া। ইন্ডিয়াতে যদি ভাই আসামের ডিব্রুগড় থেকে ডেইলি ট্রেন যায়, 4 দিন লাগে, বিকানের পর্যন্ত যায়, সেই রাজস্থান পাকিস্তান বর্ডারের কাছে। চিন্তা করেন, 4 দিনের ট্রেন জার্নি, ডেইলি যাচ্ছে ডেইলি আসছে, 4 দিন। সেখান থেকে ঢাকা লাহোর তো আরও অনেক কম, 3 দিনের জার্নি। এটা কি ইন্ডিয়া অ্যাফোর্ড করতে পারতো না, দিতে পারতো না? একটা ট্রেন কত ট্যুরিস্ট অ্যাট্রাকশন হতো। ইন্ডিয়াতে দেখতেছে তার নিজের স্বার্থ, এখানেই তো প্রবলেম। ইন্ডিয়া যেভাবে নিজের স্বার্থ দেখছে, এটা যে ওদের নিজেদের গলা কেটে পা কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা, এটা ইন্ডিয়ার জন্য ইটস আ ভেরি আনরিয়ালিস্টিক পলিসি। পাকিস্তানকে আইসোলেট করা, দেখেন শেষ পর্যন্ত আফগানিস্তানের সাথে হাত মিলাতে যাচ্ছে। কি এমন ওরা করতে পারবে আফগানিস্তানের সাথে? চায়না সেখানে বসে গেছে, অথচ পাকিস্তানের সাথে তারা নর্মালাইজ করতে চায় না। যদি করতো। শাহিদ ভাই, হাতে সময় নেই, অনেক ধন্যবাদ আপনাকে। কবির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে 2 বন্ধুর লড়াইটা আমরা মোটামুটি দেখলাম, শুনলাম, তবে বেশিরভাগই ছিল একেবারে সৌহার্দ্যপূর্ণ। অনেক ধন্যবাদ দুজনকে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।